This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সে আমাদের বাংলাদেশ, আমাদেরই বাংলারে, অথবা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সত্যি কি এই বাংলাকে ভালোবাসেন? এই সেই বাংলা যে বাংলাদেশ 1971-এ মুক্তিযুদ্ধের জন্য লড়াই করেছিল। সেই লড়াইয়ে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে আজকে বলি করেছে, তাদের যে সমস্ত মূর্তি ছিল, যে মুরাল ছিল, সেগুলোকে ভাঙচুর করা হয়েছে গত আগস্ট মাস থেকে। এরপরেও গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের দিন সেই সমস্ত শহীদদেরই স্মরণ করেছেন তারা। সেদিনকে যারা যুদ্ধে লড়াই করেছিলেন 5ই আগস্টের পর তাদেরকে ধরে ধরে জুতোর মালা পরিয়েছে, কারোর বাড়ি ভাঙচুর করা হয়েছে। তেমনই একজন কুমিল্লার 14 গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু, যাকে জুতোর মালা পরানো হয়েছিল, বাড়ি থেকে ডেকে এনে গোটা রাস্তা ঘোরানো হয়েছিল, ঘুরিয়েছিল 5ই আগস্টের পর যারা বাংলাদেশের দখল নিয়েছিল সেই সমস্ত নাগরিক, সেই সমস্ত রাজনৈতিক দলগুলো, এইগুলোর বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলেনি বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। কিন্তু তারপরেও কেটে গিয়েছে বেশ কয়েকটা মাস। আমরা দেখেছি এর মধ্যে দাঁড়িয়ে বিমস্টেক শীর্ষক সম্মেলনে টেক ফাঁকে পর্ষ বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই বৈঠক সারবার পর কিন্তু তিনি ছবিও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। এর আগে শি জিনপিং এর সঙ্গে কিন্তু বৈঠক সেরে সেই ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায় এই প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরে ফের কুমিল্লার 14 গ্রামের এই মুক্তিযোদ্ধা এই আব্দুল হাই কানুর বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানোর অভিযোগ জামাত শিবিরের থেকে। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা চলে যাব নিউজ রুমে, আমরা চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি সুচারু মিত্রর কাছে। সুচারু, যে ঘটনা ঘটেছে সত্যি কি এই বাংলাদেশ আবার প্রমাণ করে দিচ্ছে গত 5ই আগস্টের পর যে অচেনা বাংলাকে আমরা দেখেছিলাম গত কয়েকদিন ধরে, যে বাংলাকে আবার পুরনো ফর্মে, অর্থাৎ 5ই আগস্টের আগের বাংলাকে দেখবো বলে মনে করছিলাম, একটা আশার আলো সঞ্চার করছিল, আবার কি সেটা একেবারেই নেমে গেল ধূপকাঠির মতন? আবার সেই 5ই আগস্টের পরের বাংলা? সুচারু, দেখো, বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। হ্যাঁ, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস একবার চীন সফর করছেন, বিনিয়োগের কথা বলছেন। চীনও মৌখিক আশ্বাস দিয়েছে যে তারাও ঋণ দেবে, বিনিয়োগ করবে, বাংলাদেশের যে অর্থনৈতিক জোন সেই অর্থনৈতিক জোনকে ব্যবহার করবে, এটা ঠিক কথা। কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির কোনো পরিবর্তন বিগত কয়েক মাস ধরে ঘটেনি। এবং একই রকমভাবে সেখানে মৌলবাদী শক্তির যে মাথাচাড়া দিয়ে ওঠা, মৌলবাদী শক্তির পক্ষ থেকে যে অত্যাচার, যে অন্যায়, যে বিচ্ছিন্নতাবাদী কাজকর্ম, সেই কাজকর্ম কিন্তু চলছে। কখনো সুফি গানের আসরে গিয়ে মৌলবাদী শক্তির চেয়ার ছুঁড়ে ফেলে দিচ্ছে, সঙ্গীত শিল্পীকে মারধর করছে, সঙ্গীতের বাদ্যযন্ত্র ভেঙে ফেলছে। আবার কখনো গিয়ে আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে একেবারে মাজারের মধ্যে সেখানে গিয়ে গণ্ডগোল করছে। আবার কোথাও দেখা যাচ্ছে এই মুক্তিযোদ্ধা যেমন আব্দুল হাই কানু, তাকে বেশ কয়েক মাস আগে জুতোর মালা পরিয়ে দিয়েছিল, এবং জুতোর মালা পরিয়ে একদল মানুষ বলছেন আপনি বেরিয়ে যান। সে বলছে আমি কেন বেরিয়ে যাব? এই দেশকে স্বাধীনতার জন্য আমি লড়াই করেছি, মুক্তিযুদ্ধের সময় বীর যোদ্ধা হিসাবে আমি কাজ করেছি, আমি কেন আমার দেশ ছেড়ে বেরিয়ে যাব? তারপরেও সেই অত্যাচার। গতকাল রাতে এই আব্দুল হাই কানুর যে বাড়ি, সেই বাড়িতে সন্ত্রাসবাদী হামলা। আবু কাসেম নামে একজন মানুষের নেতৃত্বে 25-30 জন তাণ্ডব চালালেন। দরজা, জানালা, আসবাবপত্র থেকে শুরু করে ঘরের ভেতর যা যা জিনিসপত্র রয়েছে অকাতরে ভাঙচুর চালালো এই মৌলবাদী শক্তি। কিন্তু এখনো পর্যন্ত ডক্টর ইউনূস এই মৌলবাদীদের উত্থান নিয়ে বা এই মৌলবাদী শক্তির অত্যাচার নিয়ে একটা বিবৃতি খরচ করেননি। একবারও বলেননি যে বাংলাদেশের অভ্যন্তরে যা ঘটছে, মৌলবাদী শক্তি যা করছে সেটা ঠিক নয়, তাদেরকে চিহ্নিত করা হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। কাউকে শাস্তি দেওয়া হয়নি। একদিকে দেখা যাচ্ছে যে সামনে তিনি বলেছেন যে জুন মাসে নির্বাচন হবে, বাংলাদেশে স্থায়ী নির্বাচন হলে, স্থায়ী সরকার হলে, নির্বাচিত প্রধানমন্ত্রী হলে স্থিতাবস্থা বজায় থাকবে, এবং নতুন রাজনৈতিক দলের উত্থান ঘটেছে বাংলাদেশে, এবং বাংলাদেশে সেই রাজনৈতিক দলের উত্থানের নেপথ্যে ডক্টর ইউনূস রয়েছে। তারই এক সময়কার কোনো কোনো সঙ্গী বা বিভিন্ন রাজনৈতিক শক্তি বলতে চলেছে
যে ডক্টর ইউনূসই এই রাজনৈতিক দলকে তৈরি করেছেন এনসিপি, যার মাধ্যমে আগামী দিনে তিনি ভোটে দাঁড়াবেন এবং নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন। এটাই তার ইচ্ছা, এটাই তার মনের বাসনা। ফলে একদিকে তিনি পলিটিক্যাল লাইন তৈরি করে ফেলেছেন, আর অন্যদিকে কূটনৈতিকভাবে কখনো চীনের সঙ্গে সুদৃঢ় সম্পর্ক তৈরি করছেন, কখনো বিমস্টেকের আধারে গিয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক তৈরি করছেন, আবার কখনো সমরাস্ত্র নিয়ে, যুদ্ধাস্ত্র নিয়ে পাকিস্তানের সঙ্গে আলোচনা করছেন। এশিয়াতে একটা নিজেদের প্রভাব বিস্তার করতে চাইছে বাংলাদেশ, সব ঠিক আছে, কিন্তু দেশের অন্দরটাই তো ফোকলা। সেখানে মৌলবাদী শক্তি এর অত্যাচার করছে। ডক্টর ইউনূস বা তার অন্তর্বর্তী সরকারের যিনি প্রেস সচিব রয়েছেন শফিকুল আলম, তারা একবারও বিবৃতি দিয়ে বলেননি যে মৌলবাদী শক্তি থেকে সতর্ক করছি, মৌলবাদী শক্তিরা এইসব জিনিস থেকে দূরে থাকুন, মানুষকে আক্রমণ করবেন না, মানুষকে মারধর করবেন না, মানুষকে জুতোর মালা পরিয়ে হেনস্থা করবেন না, মুক্তিযুদ্ধে যারা অবদান রয়েছে তাদেরকে এভাবে অপমানিত করবেন না। কই একবারও ডক্টর ইউনূস বা তার অন্তর্বর্তী সরকারের কোনো সদস্য একবারের জন্য প্রবীর তারা কি বললেন যে না এটা ঠিক হচ্ছে না? বা ডক্টর ইউনূস নিজে তিনি কি জানতেন না? ফারাদ মাজার তাকে সতর্ক করেছেন, চঞ্চল চৌধুরীর মতো বিশিষ্ট বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাকে বলেছেন যেটাতে নজর দিন, বাংলাদেশে যদি শান্তি, স্থিতাবস্থা, গণপ্রজাতন্ত্রী পরিবেশ সেটাকে ফিরিয়ে আনতে হয় তাহলে মৌলবাদী শক্তির আক্রমণ বন্ধ করতে হবে, সকলকে একত্রিত করতে হবে। যেখানে অন্যান্য দেশের সঙ্গে সখ্যতা বজায় রাখছেন ডক্টর ইউনূস, সেখানে দেশের অভ্যন্তরে সখ্যতা বজায় রাখতে তার কী অসুবিধে রয়েছে, এই প্রশ্ন কিন্তু উঠছে। গতকাল যে প্রশংসনীয় কাজ তিনি করলেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সঙ্গে ডক্টর ইউনূসের বাইল্যাটারাল মিটিং হলো, এমনকি ভারতে বসে শেখ হাসিনা যে কার্যকলাপ করছেন, বক্তব্য রাখছেন, আওয়ামী লীগকে একত্রিত করে বাংলাদেশে গণ্ডগোল পাকাবার চেষ্টা করছেন, ডক্টর ইউনূসের পক্ষ থেকে নরেন্দ্র মোদীকে বলা হলো। নরেন্দ্র মোদীও বলেছেন আচ্ছা ঠিক আছে বিষয়টি দেখছি। তিস্তা জট, সেই তিস্তা জট কাটাতে বৈঠক হলো, এছাড়াও আরও একাধিক বিষয় আলোচনা হলো আগামী দিনে ভারত বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করার জন্য। কিন্তু কোথায়? তিনি চেষ্টা করছেন কূটনৈতিক স্তরে সম্পর্ক ভালো রাখার, কিন্তু দেশেই তো গৃহযুদ্ধের পরিবেশ, দেশেই তো মৌলবাদী শক্তি লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা বারবার বাংলাদেশের যে গৌরব সেই গৌরবে কালিমা লিপ্ত করছে। প্রবীর, সুতরাং একটা বিষয় আমি জানবার চেষ্টা করব, সে ঠিক এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজারে সবজির দাম কম। শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, তার কণ্ঠে এই কবিতা পাঠ কতটা মর্মে আঘাত পেলেন বা কতটা মর্মে আঘাত পেতে পারে প্রফেসর মোহাম্মদ ইউনূস? এমনিতেই কিন্তু তার একটা গাত্রদাহ রয়েছে যে শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন আর সেখানে দাঁড়িয়ে বিভিন্ন রকম কথা চলাচ্ছেন বলে তিনি আন্তর্জাতিক জায়গায় তিনি বলে যাচ্ছেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলে যাচ্ছেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুচল না, একেবারে কথাটা তুমি ঠিক বলেছো, ভুল কিছু বলনি, কিন্তু বিষয় হচ্ছে শেখ হাসিনা এই অডিও বার্তা বা বিভিন্ন রকম বার্তার মাধ্যমে চেষ্টা করছেন বাংলাদেশের সাম্প্রদায়িক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে ঠিক করে আওয়ামী লীগ চাইছে একটা ব্যাক করতে, বাংলাদেশে একটা প্রত্যাবর্তন ঘটাতে। কিন্তু এতটা সহজ শেখ হাসিনার পক্ষে হবে না, তোমাকে জানিয়ে রাখি, মোটেও এতটা সহজ নয়। বাংলাদেশের যে পরিস্থিতি এই মুহূর্তে রয়েছে তাতে প্রবীর মোটেও শেখ হাসিনা সে অডিও বার্তাই দিন বা টেলিকনফারেন্স করুন বা ভিডিও কনফারেন্স করে বাংলাদেশের নাগরিকদেরকে জাগৃত করার চেষ্টা করুন, এতটা সহজ হবে না তার পক্ষে। তার কারণ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি এখনও উদ্বেগজনক এবং সেখানে ডক্টর ইউনূসের ওপর একটা বিরক্তি এসেছিল মানুষের, ঠিক কথা, কিন্তু সংস্কারের কথা বলেছেন তিনি। বাংলাদেশের আপামর খেটে খাওয়া মানুষ, বস্ত্রশিল্পের সঙ্গে জড়িত মানুষ, তারা এটা বুঝবেন বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন চাই, বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন হলে সবটা হবে। ফলে তারা এত হিসেব নিকেশ এসব কিছু বোঝেন না, তারা যেটা বোঝেন যে বাংলাদেশের ভালো করবেটাকে। ডক্টর ইউনূস তিনি নিজে বলে গেছেন চীন সফরে যাচ্ছি, চীনের শি জিনপিংয়ের সঙ্গে মিটিং হয়েছে, শি জিনপিং আশ্বাস দিয়েছেন বাংলাদেশের ইকোনমিক করিডোরে সেখানে তারা ইনভেস্টমেন্ট করবে, বাংলাদেশকে আলাদা ঋণ দেবে, জিরো ডিউটি হবে, অনেক ক্ষেত্রে বাংলাদেশ ছাড় পাবে, অনেক জিনিসপত্র চীন দেবে, ফলে একটা দেশের ওপর নির্ভরশীলতা বাংলাদেশকে করতে হবে না। এমন একটা সখ্যতার পরিবেশ তৈরি করতে চাইছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় ডক্টর ইউনূস। আবার
ভারতকে ছাড়াও চলবে না। তাই তো বিমস্টেক সম্মেলনের আধারে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের বৈঠক, সেই ছবি নিজেই প্রকাশ্যে নিয়ে এলেন ডক্টর ইউনূস। ফলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলতে পারো বাংলাদেশের এই সার্বিক পরিস্থিতি। এই মুহূর্তে এই অডিও বার্তাই বলো বা ভিডিও বার্তাই বলো, যেভাবেই শেখ হাসিনা চেষ্টা করুক না কেন, আওয়ামী লীগের পক্ষে এত দ্রুত প্রত্যাবর্তন এবং নির্বাচনে অংশ নিয়ে বিরাট কিছু করে একটা ফেলা, সেটা এই মুহূর্তে সম্ভবপর হবে বলে অন্তত বিশ্লেষকরা সেটা মনে করছেন না। সুচারু তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, অশান্ত বাংলাদেশের বর্তমানে এই পরিস্থিতি নিয়ে এবার কবিতায় কটাক্ষ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কিন্তু বাজারে সবজির দাম কম শীর্ষক এই কবিতা ঠিক কি বলেছেন শুনুন। কিন্তু বাজারে সবজির দাম কম, কবি লুৎফর রহমান রিজন। হাটে মাঠে ঘাটে যত্রতত্র ওত পেতে থাকা জম, কিন্তু বাজারে সবজির দাম কম। জনসাধারণ নীতি অকারণ মার খায় হরদম, কিন্তু বাজারে সবজির দাম কম। কিশোর গ্যাংয়ের উল্লম্ফনে বেরিয়ে যাচ্ছে দম, যদিও বাজারে সবজির দাম কম। নারী লাঞ্ছনা ঘটে প্রকাশ্যে মিডিয়াতে পম পম, অথচ বাজারে সবজির দাম কম। মানুষ মারছে পিটিয়ে মানুষ, নিয়মিত ধমাধম, যদিও বাজারে সবজির দাম কম। গাড়ির বহরে নাবালক নেতা, দৃশ্য কি মনোরম, কিন্তু বাজারে সবজির দাম কম। ছিনতাই, খুন, ডাকাতি, লুটে উৎসবে গম গম, কিন্তু বাজারে সবজির দাম কম। সারা দেশ জুড়ে ধর্ষক কারে নারীদের সম্ভ্রম, যদিও বাজারে সবজির দাম কম। ঈদের নামাজে বক্তৃতা করে ক্ষমতার টমটম, কারণ বাজারে সবজির দাম কম। শুনলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে সেই কবিতা, কিন্তু বাজারে সবচেয়ে দাম কম। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুচারু। এই যে কবিতাটা, এই কবিতাটা তিনি নিজের কণ্ঠে পরিবেশন করেছেন, যা সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু বাজারে সবজির দাম কম, সেটাই কি সব থেকে বড় কথা। চারিদিকে খুন লুটের রাজত্ব চলছে, যেখানে মহিলাদের সম্ভ্রম নেই, যেখানে মহিলারা ধর্ষণ হচ্ছে প্রতি পলে, সেই জায়গায় দাঁড়িয়ে, এবং শুধু মহিলা কেন, সেখানে পুরুষরাও কি ধর্ষণ হচ্ছেন না? মানে একটা মর্মকে ধর্ষণ করা, একটা মর্মকে আঘাত করা, তার যে চিন্তা ভাবনা সেটাকে আঘাত করা, সেটাও কিন্তু ধর্ষণের থেকে কোনো কম নয় কোনো অংশে। সেই জায়গায় দাঁড়িয়ে এই কবিতা পাঠ এবং সেই জায়গায় দাঁড়িয়ে ইউনূসকে এইভাবে বিদেশের সত্যি টনক কি নড়বে নাকি ফের পাকিস্তান সফরে গিয়ে শাহবাজ শরীফের সঙ্গে তিনি কথা বলে আবার একটা ছবি শেয়ার করে আবার বলবেন, মোর নাম এই বলিয়া খ্যাত হোক, আমি তো তোমাদেরই লোক। সুচার দেখো, শেখ হাসিনার এই কবিতা শুনেই বোঝা যাচ্ছে যে একটা কটাক্ষের সুরে তিনি এই কবিতাটা পাঠ করেছেন, যে গোটা দেশে বিভিন্ন রকম কিছু ঘটে যাচ্ছে, তবু সবজির দাম কম। আসলে তা নয়, আসলে মানুষের সম্মান, মানুষের আত্মসম্মান, মানুষের সম্ভ্রম, নারীদের সম্ভ্রম, এবং শুধু তাই নয়, ক্ষমতার কথাও তিনি উল্লেখ করেছেন। একেবারে সরাসরি নাম না করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে আক্রমণ করেছেন শেখ হাসিনা। ঈদের দিনে তার বক্তব্যের কথা বলেছেন, আবার নারীরা ধর্ষিত হচ্ছে, তাদের সম্ভ্রম লুট হচ্ছে, তবুও সবজির দাম কম। আসলে এভাবেই ডক্টর ইউনূসকে বোঝানোর চেষ্টা করেছেন শেখ হাসিনা যে তুমি দেশ চালাতে পারছো না, তুমি দেশ চালাতে পারছো না, অথচ এইসব কথা বলছো, সবজির দাম কম রয়েছে, জিনিসের দাম কম রয়েছে। আগে তো মানুষের জীবন, আগে তো মানুষের সম্মান, আগে তো মানুষের সব কিছু। এই বিষয়টাকেই কিন্তু সামনে রাখলেন তিনি, এবং সামনে রেখে পরিষ্কার স্পষ্ট বার্তায় শেখ হাসিনা একটা কটাক্ষ করলেন। কিন্তু এটাও ঠিক, ডক্টর ইউনূস মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে আগেই বলেছেন যে ভারতে বসে যে ধরনের কার্যকলাপ করছেন এটা ঠিক করছেন না শেখ হাসিনা, এবং ভারতীয় বাই কার্যকলাপ তাকে করতে দিচ্ছে কেন? তার বক্তব্য, তার কবিতা, ভিডিও কনফারেন্স, অডিও বার্তা, শেখ হাসিনা যে কাজটা করছেন তাতে বাংলাদেশে আবার নতুন করে গণ্ডগোল পাকানোর একটা চেষ্টা করছেন। ডক্টর ইউনূস কিন্তু এই কথা মোদিকে বলেছেন, অবিলম্বে শেখ হাসিনাকে
দেশে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক ভারতবর্ষ, এই সহযোগিতাটা অন্তত করুক। নরেন্দ্র মোদীর কাছে এই বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। কিন্তু ফিরে এলে শেখ হাসিনার জন্য কি অপেক্ষা করছে সেটা সবার জানা, কঠিন শাস্তি অপেক্ষা করছে। একাধিক মামলায় তার বিরুদ্ধে মামলা রুজু করা রয়েছে, ফলে তার বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে দেশে ফেরার সাথে সাথে। ফলে এই মুহূর্তে ভারতে বসে যে কার্যকলাপ শেখ হাসিনা করছেন, কখনো কবিতা, কখনো বক্তব্য, কখনো অডিও বার্তার মাধ্যমে, সেটা কিন্তু খুব ভালোভাবে নিচ্ছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তার বক্তব্য, গোটা বাংলাদেশ এই মুহূর্তে সংস্কারের পথে রয়েছে, সংস্কারই একমাত্র লক্ষ্য, সামগ্রিক উন্নয়নই একমাত্র লক্ষ্য। বাংলাদেশের প্রভূত উন্নয়ন হবে, চীন বিনিয়োগ করবে, ইনভেস্টমেন্ট করবে, অর্থনৈতিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসবে বাংলাদেশে। ভারতের থেকেও জিনিসপত্র নেওয়া হবে, কাঁচামাল নেওয়া হবে, শাক সবজি থেকে শুরু করে পেঁয়াজ, আদা, রসুন, স্টোন চিপ নেওয়া হবে। ভারতের সঙ্গে পুরনো বন্ধুত্ব আবার ঝালি নেওয়া যাবে, পাকিস্তানের থেকে আবার সমরাস্ত্র কেনা যাবে। ফলে সব দিক থেকে একটা কূটনৈতিক স্তরে ডক্টর ইউনূস প্ল্যান সাজিয়ে রাখছেন। কেন? কারণ তিনি চান নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হতে। আগামী বছর জুন মাসে যখন বাংলাদেশে সাধারণ নির্বাচন হবে, তিনিই হবেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী। এবং তিনি এর কারণেই একদিকে পলিটিক্যাল স্ট্র্যাটেজি নিয়ে দেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখছেন, সেটার ওপর কন্ট্রোল নিচ্ছেন, আবার কখনো কখনো তার অর্থনৈতিক বুদ্ধি নিয়ে কূটনৈতিক বিষয়টাকে ম্যানেজ করছেন। ভারত, পাকিস্তান আর চীনের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে বাংলাদেশ ভালো থাকবে, এই চিন্তাভাবনাকে নিয়ে তিনি কিন্তু ডেভেলপ করছেন, এগিয়ে যাচ্ছেন। প্রবীর, একদমই তাই। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য সুচারু।